দেখুন, এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বৃথা। এমন একটা কথা বলুন যে এমন একটা কাজ এরা ভালো করেছে, ভালো করার নামে এরা তোলা তুলেছে। রাস্তাঘাটের উন্নয়ন, সেখানে তোলাবাজি। দেখুন, আপনি আবাস যোজনা দেবে বলছেন, ভালো কাজ, সেখানেও কাটমানি। বিধবা ভাতা দেয়, সেখানেও কাটমানি। বার্ধক্য ভাতা দেয়, সেখানেও কাটমানি। যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি, সেখানেই দুর্নীতি। এই দুর্নীতির কথা আপনি বললেন, আপনি একাধিকবার সোচ্চার হয়েছেন ওয়েটল্যান্ড নিয়ে এবং অবৈধ নির্মাণ নিয়ে। আবারও ভাঙড়ের হাতিশালা এলাকায় আপনি যেখানে সভা করছেন তার 500 মিটার দূরে পুকুরের ওপরে বেআইনি নির্মাণ হচ্ছে তৃণমূল নেতাদের মদতে, এবং একাংশের প্রশাসন, হাতিশালা থানা থাকলেও, পোলারহাট থানা থাকলেও প্রশাসন নীরব। কি বলবেন? দেখুন, একটা কথা বলি, ওই জন্যই আজকে বক্তব্যে আমি বলেছি, ইতিপূর্বে আমি রাজ্য সরকারের যে দপ্তর আছে তাকে চিঠি করে জানিয়েছিলাম, প্রশাসনকেও জানিয়েছিলাম, তারা ব্যবস্থা গ্রহণ করেনি। এবার আমি সেই তথ্যগুলো কালেক্ট করছি এবং আরও নিচ্ছি, নিয়ে আমি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে আমি এগুলোকে জানাবো। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কতটা ব্যবস্থা গ্রহণ করবে সেটাও আমার সমস্যার মধ্যে আছে, কিন্তু এইটা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে নিয়ে আমি আইনের দিকে যাব। আপনারা জানবেন যে ওয়েটল্যান্ড বেওতা 1, বেওতা 2, বামনঘাটা, ভাঙড় বিধানসভা, এখানে একটা অঞ্চলকে ওয়েটল্যান্ডের মধ্যে সার্ভেই হয়নি, যেখানে পেরেছে চালিয়ে দিয়েছে। যেখানে যারা বাস্তু জমি, সেটাকে ওয়েটল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, জলা জমি যেগুলো যোগ্য সেগুলো ওয়েটল্যান্ড থাকুক, কিন্তু যেখানে একজন বসবাস করছে 50 বছর 60 বছর ধরে, তারা একটা টয়লেটকে এক্সটেন্ড করতে পারছে না, একটা টয়লেট করবে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন। আবার আপনিই বলছেন ওয়েটল্যান্ডের উপরে পুকুর বুঝিয়ে, ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সময় বাড়ি করে দিচ্ছে। এই বৈষম্যর অবসান করতে হবে। তাই আমরা আলোচনা করছি আগামী দিনে প্রপার সার্ভে করে ওয়েটল্যান্ডের আগে নির্দিষ্ট করা হোক একটা। দ্বিতীয় হচ্ছে, এই যারা একটা মিটার নেবে, সেখানেও প্রশাসন বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এইগুলো অন্যায়গুলো বন্ধ করতে হবে। এই নিয়ে আমরা একটা আলোচনা চলছে। এখানকার যারা ভুক্তভোগী, আগামী দিনে এই বিষয়টা নিয়ে একটা বৃহত্তর আমরা মুভমেন্টে যাব। থানায় পুলিশের কোয়ার্টারে গুলজান মোল্লা নামে একজন কনস্টেবল, তিনি নিহত হয়েছেন। অভিযোগ উঠছে ধর্ষণ করে পুলিশ কনস্টেবলকে খুন করা হয়েছে। এই যে পুলিশের কোয়ার্টারে এইরকমভাবে নির্মমভাবে হত্যা, মানে পুলিশের কাছে পুলিশ নিরাপদ নয়, এটা নিয়ে কি বলবেন? শওকত মোল্লা সাহেব ভালো বলতে পারবেন এই কথাটা, শওকত মোল্লা সাহেব ভালো বলতে পারবেন। আমি এটুকু বলে দিচ্ছি, কারো ইজ্জত সম্মান নিয়ে আমি কিছু বলবো না। আপনি যে কথা বলেছেন, এটা তদন্ত করলে, যাই না পোস্টমর্টম হয়ে এসেছে শুনছি, তদন্ত করলে আরও ডিপে যাবে, এটুকু আমার কাছে খবর এসেছে। কিন্তু ওদের পরিবারকে শওকত মোল্লার বাহিনী পুরো ঘিরে রেখে দিয়েছে, কথা বলতে দিচ্ছে না। মানেটা কি? নাম যেহেতু ধর্ষণ কাণ্ডর সাথে যুক্ত আছে, নামটা নিতে পারবো না আমি, ডাকনাম কিছু একটা দিয়ে দেন। তবে এতটুকুই বলবো, মমতা ব্যানার্জির আমলে পুলিশ কোয়ার্টারের মধ্যে একটি মহিলা, সেও সুরক্ষিত নয়। সম্ভবত ওই মহিলাটির বাবা মারা গিয়েছিল, তার সুবাদে চাকরিটা পেয়েছিল। তাই মেয়েটিকেও আজকে মেরে দেওয়া হলো বা খুন করা হলো। তদন্ত সাপেক্ষ। পরিবার যদি আমার সাথে যোগাযোগ করে, সেইভাবে পুরো পরিবারটাকে ঘিরে রেখে দিয়েছে। তো আমার ভিডিও যদি পৌঁছায়, আমি এতটুকুই বলবো, পরিবারের আবার ডিমান্ড করা দরকার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম। একবার পোস্টমর্টম হয়ে এসেছে, আমি ভরসা করতে পারি না। রেপ হয়েছে না কি হচ্ছে আরও ডিপলি একটু তদন্ত করুন বলবো আমি। আমার কাছে খবর আছে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। তবে যদি সঠিকভাবে তদন্ত করা হয়, পোস্টমর্টম যদি সঠিকভাবে হয়, এতটুকু বলছি, একটা জান না একাধিক জান মরেছে সেটাও দেখতে পাবেন। জান মানে জীবন। আমি এতটাও ডিপলি বলে দিলাম, একটা জীবন গেছে না একাধিক জীবন গেছে, সেটাও পাওয়া যাবে তদন্ত করলে। বাংলার মানুষকে বলবো, আমার কথাটা যদি কেউ বুঝতে পারেন, বুঝে যান। আমি এর থেকে বেশি ডিপলি বলতে পারছি না। কিছু বাধ্যবাধকতা আমার থেকে যায়। আই রিপিট, একটা জীবন গেছে না একাধিক জীবন গেছে, সেটা সঠিকভাবে পোস্টমর্টম করলে বোঝা যাবে। মানে বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি? এটা জোর জবরদস্তি হয়েছে এই কাজটা। আমি এটাও বলছি, শওকত মোল্লা সাহেব কি দায়িত্ব নিয়ে কি করে দেখবো, কি করবে? ওই আমাদের চালতাবেড়িয়ার তৃণমূলের নেতা রাজ্জাক খাঁকে খুন করলো, তার আশপাশের লোকেরা তার স্ত্রীকে একটা 10,000 টাকার মাইনে চাকরি দিল, আর একটা স্কুটি দিয়ে দিল, খুনটা ধামাচাপা দিয়ে দিল। এটাও হবে? এসআই এর নামে অভিযোগ আছে, তাও আমি বলছি এসআই একজন এর সাথে যুক্ত আছে, দেখলে তদন্ত করলে এসআই বেরিয়ে আসবে। পারবে? শওকত মোল্লা দম আছে? ওই এসআইদেরকে নিয়ে তো গুন্ডামি মস্তানি করে, ওই এসআইয়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াবে? গেল কি একটা গরিবের মেয়ে,
যাবে কবরে যাবে, দাফন হয়ে যাবে, কাজ শেষ। জানাজার কেউ পড়াবে। আর শওকত মোল্লা সাহেব যেমন আপনার রাজ্জাক খায়ের শুনেছিলাম তো জানাজারটুকুও পড়েনি, ও তো জানাজারও পড়বে না মেয়েটি। বলছি পুলিশের হাতে পুলিশ নিরাপদ নয়, কীভাবে হবে? কী করে হবে? কার হাতে দায়িত্বভার সামলাতে দিয়েছেন আপনারা? দায়িত্বভার সামলানোর দায়িত্ব তো ভুল লোকের হাতে দিয়েছেন, নিরাপদ কীভাবে থাকবে? আপনারা বলে এই মমতা ব্যানার্জির আমলে একটা কোনো সঠিক পদক্ষেপ নিয়েছে দেখেছেন? সিট গঠন করে ছেড়ে দেয় এসআইটি, কিন্তু এন্ড অফ দ্য ডে এসআইটির ভূমিকা কি? কি ফিডব্যাক দিয়েছে? ফল কি হয়েছে? জিরো। এক্ষেত্রেও বলছি আমি হয়তো ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি আমি সব বলে দিয়েছি। এবার বাংলার মানুষ এটা নিয়ে কী বলবে দেখো, ওর পরিবার কী বলে দেখো। পরিবার যদি মনে করে শওকত সাহেব ঘিরে রেখেছে বলে কথা বলা যাবে না, এখনও বলছি পরিবার যদি আমার ভিডিওটা পৌঁছায় যে আপনারা ইমিডিয়েট ডিমান্ড করুন, দাফন করবেন না, জানে মেরে দেবে না, আপনাদের মারবে না। আপনারা আর আপনার মিডিয়ার মানুষ একটু যান ওখানে, অনুরোধ করছি একটু যান। দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের কথা বলতে বলেন পরিবারকে, যে আমরা দাফন করব না, জানাজা করব না, এই লাশ পড়ে থাকলো, দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে, তাও কেন? কিসের? এতে আপনার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। যদি দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়, প্রথমবারের ময়নাতদন্ত কী হচ্ছে আমি বলতে পারবো না। দেখবেন একটা জান নয়, হয়তো একাধিক জান আছে, জীবনকে হত্যা করেছে, মিলিয়ে নেবেন। শওকত মোল্লা ঘটনাস্থলে গেছেন ওদের পরিবারের সঙ্গে, আরো চাপা দিতে গেছে। উনি বললেন ন্যায় পাইয়ে দেবো। শওকত মোল্লা আর নাই, তাহলে আমার রাজ্জাক খাঁর যারা খনি তারা ঘুরছে কেন? রাজ্জাক খাঁ তৃণমূলের লোক, কিন্তু ভাঙড়ের তো ভোটার। তাহলে আমাদের ভাঙড়ের খুনি যারা হয়েছে তারা বাইরে বেরিয়ে ঘুরছে কেন? কথা আছে? কোনো কথা বলছে? শাস্তি কী করে? এখনই যদি 3 মাস হলো না জামিন পেয়ে যাচ্ছে, মানে শাস্তি আর পাবে মনে হয়? নাই পাইয়ে দেবে। দেখবেন ওর পরিবারের ভাইটাই কেউ থাকলে একটা ওই 10,000 টাকার একটা চাকরি ধরিয়ে দেবে, ওই স্কুটির বদলে একটা বড় বাইক কিনে দেবে, এইটাই নাই হবে। এর বাইরে কিচ্ছু হবে না। বাংলার মানুষকে বলবো দেখুন কিভাবে অত্যাচারিত হচ্ছে। চাকরি নাই, যদি একটা চাকরি পেয়েছিল সেই মেয়েটির সাথে কি অন্যায় হয়েছে। তো আমি আবারও রিপিট করছি, সঠিকভাবে যদি পোস্টমর্টম হয়, ওই একটা জান যায়নি, একাধিক জান গিয়েছে, অর্থাৎ একাধিক মৃত্যু হয়েছে। বলছে আজকে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গেছে এবং হুমায়ুন কবিরের ছেলেকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কি কারণে গ্রেপ্তার করেছে? কি কারণে এখন জানা যাচ্ছে না, পুলিশ বলছে পুলিশ ওকে এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কি কারণে আমি তো বলতে পারছি না কি কারণে, তবে একটা কারণ, ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে, একাধিক কারণ থাকতে পারে। আমরা ডাইরেক্ট দেখছি অন্যায় হচ্ছে, নতুন দল খুলেছে, ছেলেকে আটকাচ্ছে। ওর ছেলে তো সাথে পাশে নাই, ওনার ছেলে তো এখনও তৃণমূলেই আছেন। উনিও বলেছেন আমার ছেলেকে তৃণমূল থেকে আনবো না, একথাও বলেছেন। একটা কারণ হতে পারে। আর একটা কারণ, আরও একাধিক কারণ থাকতে পারে, যাক সেটা বলবো না কী কারণে অ্যারেস্ট করেছে হোক। তবে একটা কথা আমি বলবো, হুমায়ুন কবির সাহেব হোক আর বা শুভেন্দুবাবুর পরিবারে হোক, অন্যায়ভাবে কাউকে পুলিশ না হ্যারাসমেন্ট করে, সে কথা আমি বলবো। সেটা অধীর রঞ্জন চৌধুরী হোক আর ফিরহাদ হাকিমের পরিবারই হোক, অন্যায়ভাবে যদি কাউকে পুলিশ গ্রেফতার করে তার বিরুদ্ধে আমি। আর যারা অন্যায় করেছে তুলে জেলের ভাত খাওয়াক, যেমন শুভেন্দু অধিকারীকে তুলে জেলের ভাত খাওয়াক না, আমি বারবার বলবো ঠিক কাজ করবে, কিন্তু সেটা করছে না। হুমায়ুন কবির দাবি করছে যে আমি নতুন দল খুলেছি, আমাকে আটকাতে পারছে না তার ছেলেকে। সেটা তো স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক জনমানুষের একটা প্রশ্ন, আমারও তো এটা প্রশ্ন, এটা হতে পারে। কিন্তু কি কারণে যখন ওনাকে কোর্টে বা করবে, বা হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে স্ট্রং লয়ার আছে, তারা তো গিয়ে আর্গুমেন্ট করবে, চেস করবে কী কারণে হয়েছে, তা জানাতে বাধ্য। কারণ সুপ্রিম কোর্টের 6/11/2025 সালে একটা সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে যে গ্রেফতার করতে গেলে আপনাকে কারণ জানাতে হবে, সেটাকে চেস করবে উকিলরা। এই যে এক ব্যবসায়ী চন্দনেশ্বর 2 নম্বর ব্লকে অধীনে একটি জমি কিনেছেন 8 মিল করবে বলে চন্দনেশ্বর 2 উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তার থেকে 5 লক্ষ টাকার বেশি তুলেছেন, এখনও সে টাকা চাইছে, না দিলে কাজ বন্ধ। এটা তো রত্ন, তো শওকত সাহেবের রত্ন তো এটা। ওই আলাউদ্দিন সাহেবের যার নামে অভিযোগ আছে, উনি কি একা নেবেন? ওনার সাহস আছে? একা নিতে গিয়েছিল ভগবানপুরের এক নেতা, কিছু একা নয়, কিছু টাকা কেটে রেখেছিল, অফিসে ডেকে মার খাইয়ে আবার এসে ছাড়িয়েছে তৃণমূলের। আমি নাম বলছি না, আমি কাউকে অপমান করতে চাই না। একা সব খেয়ে নেয়নি, কিছু অংশ তুলে সাইড করে রেখেছিল, সেটার জন্য অফিসে ডেকে আগে অন্য ছেলেদের দিয়ে মার খাইয়ে তারপরে এসে আবার ছাড়াচ্ছেন শওকত সাহেব, এটা শুনেছিলাম। তো আলাউদ্দিন সাহেবের ক্ষমতা আছে একা যা তুলেছে হজম করার মেশিন শওকত মোল্লা সাহেবের কাছে আছে। আলাউদ্দিন সাহেব তুলতে পারে, হজম করার মেশিনটা শওকত সাহেবের কাছে। তো শওকত সাহেব তাহলে কি 5 লক্ষ টাকা ফেরত দেবেন দায়িত্ব নিয়ে আলাউদ্দিন সাহেবের কাছ থেকে?
দ্বিতীয় কথা হচ্ছে কেন তোলাবাজি হবে, এটা বন্ধ হওয়া দরকার। পুলিশ প্রশাসন আলাউদ্দিন সাহেবের নামে কিছু বলুক। এই আলাউদ্দিন সাহেব কদিন আগে সরকার সাহেবকে কোন জায়গায় বসিয়ে দিয়েছিল খেয়াল আছে? কেন বসিয়েছিল? মেশিন তো ওনার কাছে আছে। এই বিজেপি বিধায়ক নাম ভুল, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ এসআইআর আপনার বাবার নাম ভুল হ্যাঁ, আছে। এসআইআর আমার আব্বার নাম ভুল নয়, আমার আব্বার নাম ঠিকই আছে। মোহাম্মদটা 2002 সালে ভোটার লিস্টে ছিল না, 2025 সালের ভোটার লিস্টে মোহাম্মদ এসেছে, আর আমি সেটাকে আপডেট করেছি। তার জন্য আমার একটা কোনো ডকুমেন্টস জমা দিতে হবে, এতটুকুই ব্যাপার, জমা দেবো। কী আছে, ভয়ের কী আছে এটাতে? বাসন্তীতে বোমা বিস্ফোরণে আহত শিশুরা, এই বাংলায় শিশুরাও তো সুরক্ষিত নেই, কি কে বলবেন? সুরক্ষিত আছে? আমি আপনি আছি? আমাকে তো এই 6 লেনে তো আমি আসতো বোমাবাজি হচ্ছিল, মেরেই ফেলতো। আমাদের বেশি লোকজন ছিল বলে ভয় পালিয়েছে। কে সুরক্ষিত আছে? তৃণমূলের নেতারা সুরক্ষিত আছে? মনে পড়ছে না পঞ্চায়েত নির্বাচনে নাতি বাড়িতে ঘুরতে এসেছিল, ছাদে বোমা শুকর দিচ্ছিল, ওই বোমাতেই বাচ্চাটি মারা গিয়েছিল। এই তো বাংলায় শিল্প বলতে একটাই আছে, ভারী শিল্প, কুটির শিল্প, যা নাম দেবেন, একটাই শিল্প, বোমা শিল্প। দিদির আমলে হুমায়ুন কবির আপনার দল এবং মিমের সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছে, এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো আলোচনা হয়নি ভাই। কিন্তু উনি ভিডিওর মধ্যে বলছেন যে কত ওনার মতো বলতে আর ট্যাক্স দেখে না। শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে, ডিসেম্বর দেখিয়েছিল স্বপ্ন, 2 ডিসেম্বর চলে গেল। শুভেন্দু অধিকারী কি আর প্রশ্ন করছে যে আপনি ডিসেম্বর দেখাবেন বলেছিলেন? বিজেপি বিধায়ক অসীম সরকার যেভাবে কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনিও একজন সংখ্যালঘু বিধায়ক, দেখলাম আপনি কমপ্লেন কেসও করেছেন। রাজ্যে এতগুলো সংখ্যালঘু বিধায়ক রয়েছেন, কাউকে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখলাম না, আর মুখ্যমন্ত্রী বারবার সংখ্যালঘু করেন। সংখ্যালঘু বিধায়ক না, আমি ভাঙড়ের বিধায়ক। আমার ধর্মীয় পরিচয়, আমি সংখ্যালঘু মুসলমান, এটা আপনি বলতে পারেন। আমি সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের বিধায়ক না, আমি ভাঙড়ের মানুষের বিধায়ক। ভাঙড়ের মানুষ যে আমাকে ভোট দেয়নি তারও বিধায়ক, যে ভোট দিয়েছে তারও বিধায়ক। আর প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার 44টা মোট ধর্মের দিক থেকে মুসলিম বিধায়ক আছে ধর্মীয় পরিচয়, 43টা তৃণমূলের, একটা সংযুক্ত মোর্চার বা এসএফের, বাকি 43 জনের মুখে কুলুপাটা। তাদের বলার স্বাধীনতা আছে। ফিরাথাকি মুসলমানদের তো মুখ্যমন্ত্রী সারার চেষ্টা করে, ওয়াকফ চোরটা কেন কথা বলেনি? কিছু হলেই নওশাদের সাথে বিজেপির হ্যান ত্যান বলে মাইক নিয়ে বসে পড়ে। ওয়াকফ চোরটাকে কথা বলতে বলুন না। ওয়াকফ চোর ওয়াকফ চুরি করবে না, বিজেপি নেতার কথা বিরুদ্ধে কথা বলবে। সব ম্যাক্সিমাম দুর্নীতি করে নিমজ্জিত হয়েছে, দুর্নীতিতে নিমজ্জিত। ওয়াকফ চোর জানে যদি আমি বিজেপির বিধায়কের বিরুদ্ধে কথা বলি, ইডি সিবিআই এসে যদি আমাকে তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ওয়াকফ চোর মনে করছে আরও বেশি করে আমি ওয়াকফ চুরি করবো। ও বলছে বলুক না, এই ব্যাপার। এদেরকে মানুষ আবার ভরসা করে। এই ওয়াকফ চোরদেরকে যদি ভরসা করেন, কয়লা চোরদেরকে যদি ভরসা করেন, গরু পাচারকারীদেরকে যদি ভরসা করেন, এই দুদিন দেখতে হবে এত কিছু বলবে, কেউ মুখ খুলবে না। তবে শুধু মুসলমানরা মুখ খুলবে কেন? শাসক দলের যে এমএলএ নন মুসলিম ভাইরা আছে তারা কেন মুখ খুলবে না? এমএলএর মুসলমান হিন্দুর ব্যাপার আছে। এই যে আপনাকে সবসময় বলা হয় বিজেপির দালাল, আপনি আগে কমপ্লেন করলেন, এগিয়ে আসলেন, আর বাকি সংখ্যালঘু বিধায়কগুলো কোথায় তারা? মানুষ সেটা ডিসাইড করুক, বিজেপির দালালকে আর বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করার জন্য কে এগিয়ে আসছে, মানুষ ডিসাইড করুক। এই যে মাইকে সবসময় ঘোষণা করছে ভাঙড় রাজ্যের বিভিন্ন জায়গায় নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, তাহলে আজ প্রমাণ কি বলে? ওই জন্য বলেছি তো, এর আগে বলেছিলেন 30 কোটি টাকা নাকি আমি নিয়েছি। 29শে ডিসেম্বর ডেট আছে, ওনাকে অ্যাপিয়ারেন্স হতে হবে বা ওনার উকিলকে দাঁড়াবে। ওনার যদি সব সাহস থাকে তাহলে উনি অ্যাপিয়ারেন্স হবেন বা উকিলকে দাঁড়াবেন, আর নালে এড়িয়ে যেতে বলবেন। যেটা উনি আমাকে বলেছে আমি 30 কোটি টাকা নিয়েছি, আমি তো আর ওনাকে উল্টে বলতে পারি না। কুভাষায় আক্রমণ করলে তো আমি তো কুভাষায় কথা বলতে পারি না। সেটা আমি কোর্টের মাধ্যমে জানতে চেয়েছি, না জানাও কোর্টকে গিয়ে, যেই বলেছি তারপর সুর নরম হয়ে গেছে। চণ্ডীহাট 113 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা দিয়ে একটা কল বসিয়ে দেখানো হচ্ছে 96,800 টাকা খরচা, কি বলবেন? দেখুন সরকারি এতে না, আমিও গবেষণা করেছি, এটা একটা ভুল সিস্টেম হয়ে আসছে। একটা কল করতে 35 থেকে 40 হাজার টাকা খরচ, কিন্তু সেই জায়গাতেই যখন থ্রু সরকার হ্যান ত্যান এইসব পিডাব্লিউডি করতে করতে টাকাটা বেড়ে যাচ্ছে। এই যে বছরে 70 লাখ টাকা, 3 বছরে 3.5 কোটি, 5 বছরে 3 কোটি টাকা, এই টাকা পয়সাগুলো অনেক ফালতুভাবে উড়ে যাচ্ছে। আমি তো কাজ করাচ্ছি, অন্যায় হচ্ছে। ডাইরেক্ট আমার মনে হয় এগুলোকে আরও শিডিউল কমিয়ে নিয়ে আসা দরকার, আর নাহলে ওই ধরনের টাকা মধ্যখানে ভুই পুড়ে খাবে, জনগণের ট্যাক্সের টাকা কাকে খেয়ে নেবে। কিন্তু একটা কল বসাতে 96,000 টাকা খরচা। আপনার বাড়িতেও তো আপনি কল বসিয়েছিলেন, বলুন না, খুব বেশি হলে 35,000 টাকা খরচ আছে। ওই সরকারের নিয়ম গেড়োর মধ্যে পড়ে যাচ্ছে, টাকা তাহলে কি দুর্নীতি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। এটা বন্ধ করবে, সরকারকে করতে হবে। সরকারকে সরকারকে রাখলে বন্ধ কী করে হবে? আর বেড়ে যাবে। ভালো সরকার আনুন, তাহলে বন্ধ হয়ে যাবে। এই যে মধ্যিখানে প্রায় 50,000 টাকা 60,000 টাকা চলে যাচ্ছে, তা আপনার ট্যাক্সের টাকা, আপনাদের জনগণের ট্যাক্সের টাকা মধ্যিখানে লুট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।